يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বাংলাদেশ জামাত ইসলামী যশোর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশের সুযোগ্য সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকের এই মুক্ত পরিবেশে এই সম্প্রীতি সমাবেশের যা আমরা আয়োজন করেছি, তাদের কারণে এটা সম্ভব হয়েছে যারা জুলাই বা আগস্টের 5 তারিখের মধ্যে বাংলাদেশের যে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মানুষকে যারা মুক্ত করেছিল, নতুন ভাবে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে, নতুন ভাবে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেই সমস্ত শহীদদেরকেই বিশেষভাবে স্মরণ করি। আজও বাংলার বাতাস ভারী হয়ে আছে সেই সমস্ত মায়েদের কান্নায় যারা সন্তান হারিয়েছে, সেই সমস্ত স্ত্রীদের কান্নায় যারা স্বামীকে হারিয়েছে। আজও হাজার হাজার ছাত্র জনতা যারা পঙ্গুত্ব বরণ করেছে, আহত অবস্থায় হাসপাতালে বা বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। রব্বুল আলামিনের কাছে যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসার জন্য তাদের পরিবারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করুক, এই কামনা করছি। সংগ্রামী ভাইরা, আমরা জানি, আমরা সবাই সাক্ষী যে 15.5 বছর ধরে এদেশের মানুষ মুক্ত পরিবেশে তাদের কথাগুলো বলার সুযোগ পায়নি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যাদের হাজার হাজার কর্মী ক্রসফায়ার দিয়ে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, হাজার হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে, আজকে তারা বাংলাদেশের মাটিতে মুক্ত পরিবেশে জনগণের সামনে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করার সুযোগ পেয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা বলি 15.5 বছর পরে আমরা আমাদের বক্তব্য, আদর্শিক কথা জনগণের সামনে বলার যে সুযোগ আমরা পেয়েছি, আমরা বলেছি সেখানে আমাদের কর্মীদের মাঝে অনেক দুঃখ আছে, বেদনা আছে। সেই দুঃখ আর বেদনা হচ্ছে নেতাদেরকে হারানোর বেদনা, কর্মীদেরকে হারানোর বেদনা। বিশেষভাবে বাংলাদেশ জামাত ইসলামীর প্রিয় নেতা, যিনি একসময় মন্ত্রী ছিলেন, মৌলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিশিষ্ট সাংবাদিক কামরুজ্জামান, বিশিষ্ট বুদ্ধিজীবী আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশের মানুষকে সুদমুক্ত করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধিশালী করার জন্য যার চিন্তা চেতনায় এদেশে ইসলামী ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, সেই মীর কাসেম আলী যাদেরকে মিথ্যা মামলা দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার কারাগারের ভিতরে ফাঁসি দিয়ে হত্যা করেছিল, এই হত্যার পরে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে খান খান হয়ে গেছিল, কোটি কোটি মানুষের হৃদয়ে আগুন জ্বলেছিল, যা এখনো সেই সমস্ত মানুষের হৃদয়ে সে আগুন এখনো জ্বলছে, যা আমার মনে হয় শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত বাংলাদেশের মানুষ এই সমস্ত নেতৃবৃন্দকে স্মরণ করবে। বাংলাদেশে তারা একসময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, আপনারা জানেন। বাংলাদেশে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, যারাই ক্ষমতায় যায় তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাদের মন্ত্রী তাদের এমপিরা দুর্নীতিগ্রস্ত হয়, রাষ্ট্রীয় কোষাগারের শত শত কোটি টাকা আত্মসাৎ করে তারা সম্পদের পাহাড় গড়ে তোলে। আমাদের সামনে এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাই। একজন এমপি, একজন মন্ত্রী যদি একবার এমপি হয়, একবার মন্ত্রী হয়, তার 14 পুরুষে আর কিছু লাগে না। আমরা দেখেছি
যশোরের ঠিক তাই, যারা এমপি হয়েছিলেন যশোরের বিভিন্ন জায়গায় তাদেরও ঠিক অনুরূপ ভাবে শত শত কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। কিন্তু জামাত ইসলামের যে দুজন মন্ত্রী ছিল তারা রাষ্ট্রীয় কোষাগারের কোন টাকা আত্মসাৎ দূরের কথা, কোন প্রজেক্টের টাকা যখন কাজ করে প্রজেক্টের কাজ কমপ্লিট করার পরে উদ্বৃত্ত ছিল সেই টাকা তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। আজও শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা চাকরি করে আজও তারা এই নেতৃত্বকে স্মরণ করে যে আমাদের চাকরির জীবনে এমন মানুষ পেয়েছি যাদের এত সততা ছিল, এত দক্ষতা ছিল, যারা রাষ্ট্রীয় কোষাগারে একটি টাকা কোনোদিন নিজের পকেটে পুরেনি, আত্মসাৎ করেনি। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বলতে চাই যে শেখ হাসিনা 15 বছর ধরে ক্ষমতায় ছিল। এদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবগুলো তারা দলীয়করণ করেছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে দিয়েছিল। আমরা যদি দেখি নির্বাচন কমিশন করেছিল আওয়ামী লীগের কার্যালয়, আওয়ামী লীগের নেতাদের তারা নির্বাচন কমিশন তারা তৈরি করেছিল। আমরা যদি দেখি এমনই ভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সহ বিভিন্ন পর্যায়ে তাদের দলীয় ক্যাডারদেরকে চাকরি দিয়ে সেখানে তারা বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইতিহাসের তারা কলঙ্ক লেপন করেছিল। কারণ বিরোধী দলের কোন নেতা তারা জামিন দিত না, নাশকতার মামলা কোনো ঘটনা ঘটেনি, কিন্তু দেখা গেল সাথে সাথে কারাগারে তারা প্রেরণ করেছে এবং 2 মাস, 3 মাস, 6 মাস তাদেরকে কারাগারে থাকতে হয়েছে। বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। আমরা যদি সাংবাদিক জগৎকে দেখি, আমরা দেখি সেখানেও যারা সাংবাদিক ছিল তাদের স্বাধীনতা ছিল না, তাদেরকেও জিম্মি করে রাষ্ট্রের পক্ষে সংবাদ পরিবেশনের জন্য তাদেরকে সেখানে বন্দী করেছে। সাগর রুনিকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। রাষ্ট্রের গোপন তথ্য সাগরের স্ত্রীর উনি ধারণ করেছিল, ভিডিও সব জোগাড় করেছিল, এটা জানতে পারে শেখ হাসিনা পরিকল্পিতভাবে তাদের বাসায় লোক পাঠিয়ে একদিন রাত্রেই তাদের 2 জনকে তারা হত্যা করেছিল। সাগর রুনি হত্যার কোন তদন্ত রিপোর্ট আজও বাংলাদেশের মানুষ জানতে পারেনি। হাইকোর্ট থেকে বারবার ডেট পরিবর্তন করা হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন ছিল, দরবেশ বাবা যিনি ওই জনতা ব্যাংক থেকে একবার 23,000 কোটি টাকা নিয়েছেন, টোটালি 46,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। সেই দরবেশ বাবার বিরুদ্ধে যখন হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলো, বাংলাদেশের তখনকার আওয়ামী লীগের প্রধান বিচারপতি তারা রুল দিয়ে দিল যে দরবেশ বাবা সালমানের প্রমাণের ভিত্তিতে কোন তদন্ত হবে না। কোন সর্বোচ্চ আদালত এমন একটা রায় দিল যে সালমানের প্রমাণ যত টাকা চুরি করেছে, হাজার কোটি টাকা চুরি করেছে, এর কোন তদন্ত আর কোনদিন হবে না এবং কোন হাইকোর্টে তার বিচার কোন অভিযোগ দায়ের করা যাবে না। এমনই ভাবে এই দরবেশ বাবার টাকাকে সাদা করার জন্য সেদিন শেখ হাসিনা চেষ্টা করেছে। কেন? কারণ দরবেশ বাবার সাথে তার ছেলে সাজিবাদের জয় সে নিজেই জড়িত ছিল। সম্মানিত ভাইরা, আমরা যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এমনভাবে দেখি, প্রতিটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল, আমি আওয়ামী লীগের ভাইদের কমিশনার বলি, আপনারা যদি কেয়ারটেকার ব্যবস্থাকে ধ্বংস না করতেন তাহলে কি হতো? 14 সালের যে নির্বাচন হয়েছিল 5 জানুয়ারি, এই নির্বাচনে হয়তো আপনারা ক্ষমতায় যেতে পারতেন না, অন্য বিরোধী দলকে ক্ষমতায় যেত। কিন্তু বাংলাদেশে আজকে যেভাবে রাজনৈতিক ভাবে আপনারা দেউলিয়া হয়ে গেছেন, আপনার নেত্রী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনাদের মন্ত্রীরা আজকে খবর পাওয়া যায় অমুক মন্ত্রী ভারতে আছে, অমুক মন্ত্রী এখন বেলজিয়ামে আছে, অমুক মন্ত্রী অমুক জায়গায় চলে গেছে, পালায়ে দেশ থেকে পালিয়ে জীবন রক্ষার জন্য বাইরের কোন দেশে যে তারা পালিয়েছে। এইরকম যদি 14 সালের 5 জানুয়ারি কেয়ারটেকার সরকারের নির্বাচন হতো, আপনাদের নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালাতে হতো না, আপনার নেত্রীকে দেশ থেকে পালাতে হতো না, রাজনৈতিক ভাবে আপনারা দেউলিয়া হতেন। কিন্তু বাংলাদেশে আপনারা রাজনীতি করার স্বাভাবিক একটা অধিকার আপনাদের থাকতো। কিন্তু আপনারা মনে করেছিলেন যে এই জগতের মালিক আর কেউ নাই, এই মালিক হচ্ছেন শেখ হাসিনা। তিনি মনে করেছিলেন যে আমি মালিক, এখানকার মালিক আমি, ক্ষমতার মালিক আমি, 41 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকবো।
কিন্তু শেখ হাসিনা জানে না যে তাবারাকাল্লাযী বিহাজিল মুলক, এই মহাজগতের মালিক একজন আছেন, সেই মহান রব্বুল আলামিন। তিনি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মহাজগতের মালিক রব্বুল আলামিন, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতাচ্যুত করেন, যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করেন। অর্থাৎ এই মহাজগতের মালিক রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা স্বৈরাচার হিসেবে জনগণের পরে অত্যাচার করেছে, নির্বিচারে নির্যাতন করেছে, তারা ক্ষমতায় কখনো থাকতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনগণের সামনে বেইজ্জতি করেছে। শেখ হাসিনা সেটা ভুলে গেছিল যে আমরা ক্ষমতায় থাকবো। শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াবার জন্য ওই বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খুঁজে খুঁজে ছোট ছোট শিশুদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, যারা স্কুলের ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র। এই ইন্টারমিডিয়েট স্কুলের ছাত্ররাই রাজপথে আন্দোলন করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, দেশ ছাড়তে সে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাহিনীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন। সংগ্রামী ভাইরা, আমরা যদি আওয়ামী লীগের সেই 15 বছরের ইতিহাস বলি শেষ হবে না। আপনারা ছাত্রলীগকে তো চেনেন। ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়কে কসাইখানায় পরিণত করেছিল, টর্চার সেল করেছিল। ছাত্রদেরকে যারা ছাত্রলীগ করবে না, টর্চার সেলে তাদেরকে নির্বিচারে নির্যাতন করা হতো। আমরা দেখেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে, একটি ক্যান্টনমেন্টে সেরকম অস্ত্র নাই। রামদা, তারপরে আপনারা দেখেছেন এই যে গুপ্তি, এই সমস্ত অস্ত্র প্রতিটা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে, বিভিন্ন হল থেকে, বিভিন্ন রুম থেকে, ছাত্রলীগের রুমগুলো থেকে উদ্ধার করা হয়েছে। ছাত্রলীগ ছিল একটি পরিকল্পিতভাবে সন্ত্রাসী সংগঠন। ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণ করেছিল। একটি পরিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গিয়েছিল বিশ্ববিদ্যালয় দেখার জন্য, তার স্বামীকে একটি রুমে আটকায়ে তার স্ত্রীকে তারা ধর্ষণ করেছে। সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন স্বামী স্ত্রী বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিল, সেখানেও আমরা দেখেছি স্বামীকে আটকে তার স্ত্রীকে লাগাতার ধর্ষণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা ধর্ষণ করে বলেছিল আমরা 110 আমরা সেঞ্চুরি করেছি। এমনই ভাবে ছাত্রলীগ ছিল একটি ধর্ষণের সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন নিরাপরাধ ছিল না, কোন মেয়ে, কোন ছাত্রী। আপনারা দেখেছেন নির্বিচারে তারা তাদের নিরাপত্তিহীনতায় করেছে ছাত্রলীগের কারণে। সংগ্রামী ভাইরা, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে জিম্মি করার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়েছে। লক্ষ লক্ষ কর্মীকে তারা মামলা দিয়ে গোটা বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল। তারও কোনো কথা বলার শক্তি ছিল না। আমার সময় যেহেতু আমি একটা কথা বলতে চাই, সংগ্রামী ভাইরা, বাংলাদেশের তৌহিদি জনতাকে যারা কোরআনের তাফসীর করে, কোরআনের মাহফিল করে, কোরআনের মাহফিল গুলো আওয়ামী সরকার 144 ধারা জারি করে বন্ধ করে দিয়েছে। হাজার হাজার আলেমকে তারা গ্রেফতার করে কারাগারের ভিতরে নির্বিচারে নির্যাতন করেছে। আমির হামজার বক্তব্য আপনারা শুনেছেন, কিভাবে আমির হামজার মধ্যে একজন প্রখ্যাত আলেম দিন, একজন কোরআনের হাফেজ, দিনের পর দিন, রাতের পর রাত কারাগারে ঝুলিয়ে তাকে কিভাবে নির্বিচারে নির্যাতন করা হয়েছে। মামুনুল হককে কিভাবে কারাগারে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এমনই ভাবে হাজারো আলেমকে তারা নির্যাতন করেছে। হেফাজতের ঘটনায় তারা হাজার আলেমকে হত্যা করেছে। পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা, সেনাবাহিনীর 57 জন অফিসারকে পরিকল্পিতভাবে এই শেখ হাসিনা সেদিন হত্যা করেছিল। এই বৈষম্য ছাত্র আন্দোলন দেখেছেন, প্রায় 1,500 ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। আমরা বলতে চাই, এই যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, মানুষকে বাংলাদেশের কারাগারে পরিণত করে জিম্মি করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে, কোরআনের মাহফিল বন্ধ করেছে, আলেমদেরকে হত্যা করেছে, গ্রেফতার করেছে। আমি মনে করি বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের জনগণ, শেখ হাসিনা সহ যারা নির্বিচারে অত্যাচার করেছে, তার মন্ত্রী পরিষদ বাংলাদেশের গণ আদালতে এবং অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালে আমিরের জামাত মরার মধ্যে অন্যায়ের বিচার হয়েছে, আজকে শেখ হাসিনার সেই ট্রাইব্যুনালে সেখানেই বিচার করা হচ্ছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম সেদিন আসামের পক্ষে ছিল, আজকে আসামের বিপক্ষে আছে। একই আদালত, শুধু আইনজীবী আগে ছিল পক্ষে, এখন বিপক্ষে। এটা হচ্ছে আল্লাহর খেলা। আল্লাহকে আপনারা রব্বুল আলামিন মহাজগতের মালিকেরা বিশ্বাস করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সবকিছু করতে পারেন। সর্বশেষ আমি বলতে চাই, আজকে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আমি বলবো, বাংলাদেশে তাদের
ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, তাদের অর্থনৈতিক স্বাধীনতা, তাদের সকল প্রকার স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে। তাদের ধরে আমরা সচেতন। তারা আগামী দিনে যে পূজা পালন করবে আমরা বলেছি, আনন্দ উচ্ছ্বাসের সাথে আপনারা পূজা পালন করেন, আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামীর পরিবার থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আপনাদের মন্দির, আপনাদের বাড়ি এই পুজোর সময় পাহাড় দেওয়ার জন্য আমাদের লোকজন থাকবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদের কাছে মোবাইল করবেন, সাথে সাথে আমরা সেদিন আপনাদের জন্য তৎপর হবো। আপনারা যে সংখ্যালঘু সম্প্রদায় নয়, সংখ্যালঘু বলে কিছু নাই। আপনারা আমাদের সাথে একই সাথে, আমরা তাদের সাথে লেখাপড়া করেছি, একই বাজারে বাজার করি, একসাথে চলাফেরা করি। তাদেরকে সংখ্যালঘু হিসেবে দেখলে হবে না। তারা আমাদের দেশের সন্তান, আমাদের দেশের নাগরিক। সংগ্রামীরা সর্বশেষ বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের দেশপ্রেমিক, দেশাত্মবোধ যাদের আছে, মানবিকতা যাদের আছে, তাদের নিয়ে দেশ গড়তে চাই, তাদের নিয়ে সরকার গঠন করতে চাই। আমরা চাই এমন একটি সরকার গঠন করতে যেখানে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, হত্যা থাকবে না, রাজধানী থাকবে না, খুন থাকবে না, দেশের সম্পদ তারা লুটপাট করবে না। তারা যখন ক্ষমতায় যাবে তারা মনে করবে আমরা এদেশের জনগণের খাদেম, আমরা জনগণের পরে প্রভু সাজতে চাই না। বাংলাদেশ জামাত ইসলামী সেই দেশপ্রেমিক রাজনৈতিক দলদেরকে নিয়ে এদেশের ক্ষমতায় গিয়ে দেশকে সুখী সমৃদ্ধশালী একটা দেশে পরিণত করতে চাই। আসুন, এদেশের ছাত্র, এদেশের শ্রমিক, এদেশের কৃষক, সর্বস্তরের জনগণ আজকে বলে যে আমরা 54 বছর বহুত রাজনৈতিক দলকে আমরা দেখেছি, একমাত্র বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখিনি। কাজেই আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই, দেশ গড়ার জন্য তাদেরকে আমরা ক্ষমতায় দিতে চাই। আসুন, আগামী দিনের দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সহযোগিতা করবেন, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আজকের সমাবেশে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।